নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। একাধিক বিষয়ে কথা বলে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যেকদিন তাকে হয় সিআইডি অথবা ইডি অথবা সিবিআই এর বিভিন্ন দপ্তরে হাজিরা দিতে হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং গগনচুম্বী দুর্নীতি বলা যায়। আহ, প্রাথমিক দুর্নীতি এবং প্রাথমিক দুর্নীতির পর্দা ফাঁস করার ক্ষেত্রে যে মানুষটির ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো স্যার প্রাথমিক দুর্নীতি নিয়ে। এবং কালীঘাটের কাকুর প্রসঙ্গ আবার উঠে আসছে। আপনার সওয়ালেই তাকে জেলে যেতে হয়েছিল, এখনো কণ্ঠস্বর তার নমুনা তার ফলাফল পাওয়া যায়নি। কি বলবেন স্যার, দুর্নীতি কতটা গভীরে? দেখুন, প্রাথমিক কেন সমস্ত নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে মমতা যুক্ত এবং মমতা যে কাজগুলো সমস্ত কার্যকর করেছেন অভিষেক, ওদের সেনাপতি। ইতিমধ্যে আদালতের সওয়ালে রেকর্ড করা আছে, যদি দেখেন যে তার বিরুদ্ধে অভিযোগ আছে। কিন্তু এতদিন পর্যন্ত সিবিআই বা ইডি তারা তাদের যথাযোগ্য ভূমিকা পালন করছিলেন না। আজকে তারা আবার তাদের ভূমিকা পালনের একটা নাটক করছেন বলেই আমার আশঙ্কা হচ্ছে। তা না হলে যে সমস্ত অভিযোগ এবং তথ্য প্রমাণ আছে, এতদিনে ভাইপো সহ পিসির গঙ্গার ওপারে থাকার কথা আমি বহুবার বলেছি, সেটা হয়নি। এই চাপটা হচ্ছে যে কজন এখনো সরাসরি বিজেপির কাছে যুক্ত হননি, তাদের যুক্ত করবার পরিকল্পনা। এটা হচ্ছে আমার নিজস্ব হিসেব। এই হিসেবটা ভুল হলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না, কিন্তু ভুল হবে না। আগামী দিনে আদালতে মামলাগুলো আছে, সেখানে রাজ্য সরকারের যে অবস্থান তার ভিত্তিতে প্রমাণ হবে যে রাজ্য সরকার কতটা এই দুর্নীতির বিরুদ্ধে সৎ এবং কত তারা আন্তরিকভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি। স্যার, আপনি একাধিকবার বলেছেন, একাধিক বললেও ভুল হয়, অসংখ্যবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রা অবশ্যম্ভাবী। আপনি কি এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, নাকি এখনো বলছেন আমি যে একই এটা জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু পাশাপাশি আপনাকে এটাও বলতে পারি যে আপনি ধরে জেনে নিন যে এদের কারোই শেষ পর্যন্ত জেল যাত্রা হবে না। কেন, তার পূর্বেই এরা বিজেপির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়বেন। এতদিন মুখোশের আড়ালে বিজেপির হয়ে কাজ করছিলেন, এখন মুখোশটা ফেলে দেবেন। আর জেল যাত্রা হবে না তাদের, তখন যাত্রা হবে দিল্লিতে, রাষ্ট্রপতি ভবনে, স্পিকারের কাছে, প্রধানমন্ত্রীর দরবারে। এই জায়গায় ভারতবর্ষের রাজনীতিকে নিয়ে গিয়েছেন বিজেপি গত কয়েক বছরে। স্যার, আমি এক এক করে খুব সামান্য সময়ের মধ্যে আপনার কয়েকটি প্রতিক্রিয়া নিতে চাইবো কয়েকটি বিষয়ে। যোগা দিবসের প্রসঙ্গে অবশ্যই আসবো, কিন্তু তার আগে স্যার জিজ্ঞেস করবো ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, আমরা কারা সিটিজেন করে সিএএ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই সিটিজেন শব্দটি তার গলায় কাটা হয়ে ফুটছে। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তার 20 জন সাংসদ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, সেখানে ওটা সরাসরি যোগদান করবে। বিজেপির ওটা বিজেপির একটা শাখা সংগঠন। বিজেপিতে সরাসরি এরা যুক্ত হওয়ার আগে শাখা সংগঠনের মারফত যুক্ত হচ্ছেন, যাতে মানুষকে আরেকটু বিভ্রান্ত করা যায়, এছাড়া অন্য কিছু না। এটা কি স্যার রাজ্যসভায় এবং লোকসভায় স্বস্তির জন্য এনডিএতে, কারণ বিজেপিতে বটেই যোগ তো, দিয়েছেন, তাদের এনডিএতে দেননি? সমস্ত অপকর্মের পক্ষে তারা এতদিন বাধাপ্রাপ্ত হচ্ছিলেন যে তাদের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। এখন সেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সমস্ত পরিকল্পনা তারা সম্পূর্ণ করার চেষ্টায় আছেন। স্যার, এটা আমাদের মতো ছোট পোর্টালের বলার অপেক্ষা রাখে না। যারা মিডিয়া টাইকুন তাদের প্রত্যেকের আর্কাইভে বড় বড় করে রাখা আছে। সমীক ভট্টাচার্য তিনি আন্তরিকভাবে বলেছেন যে দরকার হলে আমি পদত্যাগ করব, কিন্তু বিজেপির তৃণমূলীকরণ হতে দেবো না। রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য ব্যর্থ হচ্ছেন। না 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 না, এই শ্রমিক ভট্টাচার্য কতদিন বিজেপিতে থাকতে পারবেন, তো এই আদর্শ নিয়ে নিয়ে তো আমার শঙ্কা আছে। ইতিপূর্বে হয়তো জানি না আপনার চ্যানেলে বন্ধ চ্যানেলে বলেছিলেন যে আগামী দিনে প্রয়োজন হলে বিজেপি শ্রমিক ভট্টাচার্যকে মার্গদর্শনে পাঠিয়ে দেবেন, যেমন আদবানিকে পাঠিয়েছেন। এবং তারা এই অপকর্মগুলো, মানে ওরা প্রকৃতপক্ষে মানুষের মধ্যে বিভাজন এবং দেশ বিভাজনের পরিকল্পনায় ব্যস্ত। স্যার, প্রথমেই বলছি যোগা দিবস পালন ইত্যাদি নিয়ে আমার কোনো স্পেসিফিক অবস্থানের কথা বলছি না, কিন্তু একটা রাজ্য সরকার, একটা নির্বাচিত রাজ্য সরকার গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে রেড রোডে কিছুদিন আগেই একটি বিশেষ সম্প্রদায়ের একটি অনুষ্ঠান তারা করতে দিলেন না।
যানজট ইত্যাদির কথা ভেবে, আইন শৃঙ্খলার কথা বলে, ট্রাফিকের কথা বলে আজকে সেই রেড রোডে বিশ্ব যোগা দিবস অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী থাকবেন, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। কিভাবে দেখছেন? প্রথমত বলি, আমি একটা পোস্ট লিখছিলাম সেই সময় আপনার এই ফোনটা এলো। হুম, হুম। এটা শুধু সংবিধান বিরোধী অনৈতিক তা নয়, এটা বর্বরতার একটা বহিঃপ্রকাশ। আমি একটি ধর্ম সম্প্রদায়ের মানুষকে রেড রোডে ব্যবহার করতে দিলাম না, কারণ তার নাকি মানুষের ভীষণ অসুবিধা হবে। হুম, হুম। আজকে সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন আমি বা আমার মতো মানুষেরা হয়েছেন যারা সকালে আদালতে যাচ্ছিলাম হুম, হুম। এবং আদালত থেকে ফিরছিলাম। শুভেন্দুবাবু বা নরেন্দ্র মোদীকে নিঃসন্দেহে ভারত কুরত্ন পুরস্কার দেওয়া যেতে পারে, কেন তারা সংবিধানের মর্মবস্তুকে আঘাত করছেন। কিছুদিন আগেই তারা অন্য একটি ধর্মীয় গোষ্ঠীর অনুষ্ঠান রেড রোডে করতে দিলেন না, আর এখন রেড রোডকে আটকে একদিন না, আমি শুনছি তো আগামী এক সপ্তাহ নাকি সেটা এইরকম একদমই। রেড রোড বন্ধন থাকবেন। এরা কি ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, সংবিধানকে বাঁচাতে চান, না এরা এখন থেকেই ভারতবর্ষকে বিভাজনের পরিকল্পনা করছেন? এই নিয়ে আমার মনে প্রশ্ন আছে। স্যার, আপনি কি এটা, আমি ক্লারিফাই একটু করতে চাইছি, আপনি কি এটা শুধুমাত্র বিশ্ব যোগা দিবসের জন্যই বলছেন, নাকি একই জিনিস যদি ঈদের নামাজের নাম করেও হতো আপনি একই কথা বলতেন? একই কথা বলতে, যদি নিরিখ হয় যে বৃহত্তর জনসাধারণের স্বার্থের জন্য রেড রোডকে আটকানো যায় না, সেটা সবার জন্যই প্রযোজ্য হবে। এটাই নীতিবোধ, এটাই ভারতবর্ষের সাংবিধানিক নৈতিকতা। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেছেন কনস্টিটিউশন অ্যান্ড মোরালিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান পলিটিক্যাল মোরালিটি। হুম। এ নিয়ে আমি আদালতে আগেও সওয়াল করেছি, কোনো জাজমেন্টে হয়তো রেকর্ডও আছে। আগামী দিনে এটাই সওয়াল করবে। স্যার, এত আসলে তাড়াতাড়ি দেশকে এরা ছিন্ন বিচ্ছিন্ন করতে চায়। স্যার, সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের 24 আওয়ার্স সার্ভিস দিতে বাধ্য। তাদেরকে যে কোনো সময় রাজ্য সরকার প্রয়োজনে ডাকতে পারেন, ক্রাইসিস বা যে কোনো ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বিশ্ব যোগা দিবসের অনুষ্ঠানে 6:30 থেকে এর 6:45-এর থেকে মধ্যে। এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। আমি জানি না কারা ওদের পরামর্শদাতা। এটা আদালতে নিশ্চয়ই চ্যালেঞ্জ হবে। আমি আমার জুনিয়রদের বলেছি তৈরি হতে। হয় সংবিধান থাকবে, নয় বিজেপি থাকবে। আজকে ভারতবর্ষের বুকে এইটাই মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে। স্যার, এত তাড়াতাড়ি রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, আমি জানি না আপনার বাইট নিচ্ছি এটা পাবলিশ করার আগেই অন্য কোনো ঘটনা ঘটে যাবে কিনা, কিন্তু তার আগে আমার স্যার শেষ প্রশ্ন। কুণাল ঘোষ ব্যক্তি সম্পর্কে আমি এর আগেও আপনার সঙ্গে একাধিকবার কথা বলেছি। আজকে কি আপনি তার অবস্থানকে কোনোভাবে সাধুবাদ জানাবেন? কারণ এই যে দল বদলের যে হিড়িক চলছে, সেখানে কিন্তু কুণাল ঘোষ, তার বিরুদ্ধে যত অভিযোগই থাক না কেন, তিনি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করছেন না। এবং আজকে তাকেও ডিম থেরাপির সম্মুখীন হতে হলো এবং খুব। না, এটা তো একটা ডিম ছোড়াটা একটা বিজেপির তৈরি করা অসভ্যতা। বহুদিন আগেই জ্যোতি বসু বলেছিল যে এটা অসভ্য বর্বর দল। সেটা বাস্তবতা ওরা প্রমাণ করে দিচ্ছেন। ওরা পাল্টাটা প্রমাণ করতে পারছেন না যে জ্যোতি বসু ভুল। ওরা এবং প্রমাণ করছেন জ্যোতি বসু বর্ণে বর্ণে সত্য ছিলেন। আর কুণাল বাবু টাবুকে নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। আগামী দিনে কুণাল বাবুরাও একটু বার্গেন করছেন, তারাও বিজেপির পেছনে লাইন দেবেন, এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, সেই জায়গায় দাঁড়িয়ে আগের দিনও স্যার আপনার সঙ্গে কথা বলছিলাম। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা এনজয় করেন, তার বাড়ির সামনে পুলিশের উপস্থিতিতে কুণাল ঘোষের গায়ে ডিম ছুঁড়ে মারা হলো। আমার বক্তব্য সেখানে না। আমার প্রশ্ন হচ্ছে, জাহাঙ্গীর খানের মতো একজন পেটি ক্রিমিনাল বলে যিনি পরিচিত, তিনি এখনো যদিও কনভিক্টেড, তিনি এখনো তো অ্যাকিউজড, এখনো তিনি দোষী সাব্যস্ত হননি। তাকে খালি পায়ে এই গরমের মধ্যে হাফ প্যান্ট এবং বিয়ে পড়ে রাস্তায় ঘোরানো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে স্যার, এখন দূর থেকে যদি তাকে কোনোভাবে আঘাত করা হয় কাস্টডিতে থাকাকালীন, তার দায় কে নেবে? আমি তো ইতিমধ্যে বলেছি, দিস উড অ্যামাউন্ট টু কাস্টোডিয়াল টর্চার। যে পুলিশ অফিসাররা এইসব করছেন তারা জেনে রাখুন, অনেকেই হয়তো এখন টেরিং বেরিং করবেন, কিন্তু মানবাধিকার রক্ষার স্বার্থে আগামী দিনে আদালতের বিষয়টা আমি ছেড়ে দেব না। এবং আমার ধারণা যে কোনো সংবিধান প্রেমী আইনজীবী এবং মানুষ তারাও আমার সঙ্গে সহযোগিতা করবেন।
মানে আমি আরেকটু, কারণ আপনার কথা থেকে প্রত্যেকবার বিতর্কের অনেক জন্ম হয় এবং মিস ইন্টারপ্রিটেশন হয়, সেই জন্য আমি আরেকবার একটু ক্ল্যারিফাই করতে চাইছি। সামহাও কি আপনি জাহাঙ্গীর খানের প্রতি সফট, নাকি জাহাঙ্গীর খান না, একটা নাম মাত্র, মানে যে কোনো জাহাঙ্গীর ব্যক্তির জন্যই? খান, জাহাঙ্গীর খান, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা আমার কাছে পরিত্যক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। এদের কোনো মূল্য আমার কাছে নেই। হুম, হুম। কিন্তু সেটাকে সুযোগ নিয়ে যারা ভারতবর্ষের সংস্কৃতিকে অবজ্ঞা করে, মানবাধিকার লঙ্ঘন করে একটা মধ্যযুগীয় সংস্কৃতিকে আনার চেষ্টা করছেন, আমার লড়াই তার বিরুদ্ধে। ভারতবর্ষ জানি আমরা গর্ব করি, তার একটা অতীত ঐতিহ্য আছে, গৌরব আছে। সেই গৌরবের মূল কথাই হচ্ছে মানবতা। বহু বছর আগে আমাদের কবি বলেছিলেন, মানুষ সবার ওপর মানুষ, সত্য তাহার ওপর নাই। এখন যদি তোমরা ঘোষণা করে দাও যে বিজেপি ছাড়া অন্য সময় তারা মানুষ নন, তাহলে ভিন্ন কথা, সে নিয়ে লড়াই হতে পারে। কিন্তু প্রত্যেকটা মানুষের মৌলিক মানবাধিকার, তার ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত পরিসর, এখানে যারা আক্রমণ করছেন তারা মুসোলিনি এবং হিটলারকে অনুকরণ করছেন, সভ্যতাকে অনুকরণ করছেন না। অনেক ধন্যবাদ স্যার, এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার।